প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। তো আমাদের মাস্টার্স ফাইনাল ইয়ারের আমরা মাইক্রো ইকোনমিক্সের কোর্স দেখছিলাম। আমাদের মোটামুটি 8টা চ্যাপ্টার বেশিরভাগই শেষ হয়েছে, শুধু আমাদের চ্যাপ্টার 5টা বাকি ছিল। তো চ্যাপ্টার 5-এর আমরা আজকের শুরুর লেকচারটা দেখছি। আমাদের 2 থেকে 3টা লেকচারের মধ্যে আমরা শেষ করে দিব আশা করি। তো আমাদের চ্যাপ্টারের নাম আমরা দেখছি যে চ্যাপ্টার টাইটেলে আমাদের দেয়া আছে লিনিয়ার প্রোগ্রামিং, যেটাকে বাংলায় বলি আমরা একমাত্রিক কার্যক্রম। তো সেই লিনিয়ার প্রোগ্রামিং এর যে টপিক গুলো আমরা আজকে দেখতে চাই, আমাদের মূলত আজকের টার্গেট হলো বেসটা কিভাবে বিল্ড আপ করা যায়, সেটা হলো টার্গেট। তো আমরা সেই বেস দেখতে যাই। এখানে আমাদের যে টপিক আমরা নিয়ে এসেছি সেই টপিক গুলো আমরা ফার্স্ট দেখছি যে হোয়াট ইজ লিনিয়ার প্রোগ্রামিং। শুরুতে আমরা দেখতে চাই যে লিনিয়ার প্রোগ্রামিংটা কাকে বলে, অর্থাৎ একমাত্রিক কার্যক্রম বলতে আমরা কি বুঝি। এরপর আমরা দেখতে চাই যে একমাত্রিক কার্যক্রমের ক্ষেত্রে আমাদের কিছু বাধা শর্ত বা কনস্ট্রেন্ট থাকে, সেই কনস্ট্রেন্ট গুলো আমরা ব্যাখ্যা করতে চাই যে এই কনস্ট্রেন্ট গুলোর এক্সপ্লেনেশন কি, কেন এই কনস্ট্রেন্ট গুলোকে সেট করতে হয়। এরপর আমরা দেখতে চাই যে হাউ টু কনভার্ট প্রাইমাল প্রবলেম টু এ ডুয়াল প্রবলেম। তো এখানে আমাদের দুটো প্রবলেম দেয়া আছে, একটাকে আমরা বলছি প্রাইমাল প্রবলেম, যেটাকে আমরা বলি প্রাথমিক সমস্যা, আরেকটাকে আমরা বলি ডুয়াল প্রবলেম, যেটাকে আমরা বলি দ্বৈত সমস্যা। তো এই প্রাইমাল আর ডুয়াল এই দুটোর মধ্যে আমরা দেখতে চাই যে কাকে বলে এবং এই প্রাইমাল থেকে কিভাবে আমরা ডুয়াল প্রবলেমে কনভার্ট করতে পারি যে কোনো একটা প্রবলেমকে। তো সেটা হলো আমাদের টার্গেট। এটা আমাদের জানি, এটা আমাদের সেকেন্ড ইয়ারের ম্যাথামেটিক্স এর একটা টপিক, লিনিয়ার প্রোগ্রামিং। তো আমরা আমাদের মাইক্রো ইকোনমিক্স এর মতো করে আমরা এই লিনিয়ার প্রোগ্রামিংটা এখন এক্সপ্লেইন করতে চাই। তো এখন আমরা আসি, আমরা বলছি যে একমাত্রিক কার্যক্রম। তো আমরা যখন একমাত্রিক কার্যক্রম বলছি তখন এই যে একমাত্রিক কার্যক্রম, এই একমাত্রিক কার্যক্রম অ্যানালাইসিস করতে গেলে আমাদের একমাত্রিক অপেক্ষক দরকার। তো একমাত্রিক অপেক্ষক কাকে বলে? আমরা জানি যে অপেক্ষক মূলত চলকগুলোর মধ্যে সম্পর্ক দেখায়। চলককে আমরা দুই ভাগে ভাগ করি, একটাকে আমরা বলি স্বাধীন চলক, অধীন চলক। তো এই স্বাধীন আর অধীন চলকের মধ্যে সম্পর্ক যে ব্যাখ্যা করা হয়, এই সম্পর্ক ব্যাখ্যা করার প্রক্রিয়াটাকে আমরা বলি অপেক্ষক। তো এই অপেক্ষকের যখন আমরা বলছি যে স্বাধীন চলকগুলোর পাওয়ার যখন 1 থাকে তখন তাকে আমরা বলি একমাত্রিক অপেক্ষক। যেমন আমরা যদি এখানে দেয়া আছে, এটা আমরা ধরি যে পাই সমান সমান দেয়া আছে 10x1 যোগ 20x2। পাই বলতে আমরা কি বুঝি এখন আমরা এগুলো কিছুই জানি না। তো এখানে আমরা দেখছি কি যে এই অপেক্ষকের x1 এর পাওয়ারও 1, x2 এর পাওয়ারও 1। অর্থাৎ আমি কি এখানে x1 স্কয়ার বলেছি বা x2 কিউব বলেছি? নো, নট নেসেসারিলি। তাহলে আমরা বলছি কি যে এই যে আমাদের x1 আর x2 এর পাওয়ার যেহেতু 1, তাহলে এই ফাংশনটাকে আমরা বলতে পারি পাই ইকুয়াল টু 10x1 যোগ 20x2, এটাকে আমরা বলতে পারি একমাত্রিক অপেক্ষক। তো আমরা শুরুতে বললাম কি যে আমাদের একমাত্রিক কার্যক্রম বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের একমাত্রিক অপেক্ষক প্রয়োজন। তো আমরা সেই একমাত্রিক অপেক্ষক নিলাম। এখন আমাদের উদ্দেশ্য কি? তো এই যে আমরা বলছি যে এই যে আমাদের একমাত্রিক অপেক্ষক, তো এই একমাত্রিক অপেক্ষকের আমাদের একটা অবজেক্টিভ ফাংশন আছে, যেটাকে আমরা বলি উদ্দেশ্যমূলক অবজেক্টিভ ভেরিয়েবল। এই যে অবজেক্টিভ ভেরিয়েবলটা কোনটা? এইটা, এটার আমরা মান বের করতে চাই। কোন ধরনের মান বের করতে চাই? তো এখানে x1 আর x2 এর মান বসালে এর একটা মান আসবে, এটার একটা মান আসবে। তো সেই x1 আর x2 কিছু সীমা শর্তের সঙ্গে আবার যুক্ত। যেমন এখানে আমরা বলছি এখানে একটা x1 আছে, এখানে একটা x2 আছে, এখানে x1 আছে, এখানে x2 আছে। তো এই x1 আর x2 আবার সীমা শর্তের সঙ্গে জড়িত। তাহলে আমরা বলছি আমাদের উদ্দেশ্য হলো এটার মান বের করা, এটার মান বের করা। তো এই একমাত্রিক অপেক্ষকের যখন আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে চাই, কেন সর্বোচ্চ বা সর্বনিম্ন বলছি সেটা আমরা ব্যাখ্যা দিচ্ছি। তো একমাত্রিক অপেক্ষকে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে চাই, তার জন্য আমাদের কি আছে? কিছু ধরাবাঁধা নিয়ম আছে, যেটাকে আমরা বলি কনস্ট্রেন্ট। এই যে কনস্ট্রেন্ট, এই কনস্ট্রেন্ট গুলোর আন্ডারে যখন আমরা x1 আর x2 এর মানগুলো বসালে এইটার মান সর্বোচ্চ বা সর্বনিম্ন পেতে পারি, সেই প্রক্রিয়াকে বলা হয় একমাত্রিক কার্যক্রম। অর্থাৎ কিছু ধরাবাঁধা শর্তের বিনিময়ে এই যে আমাদের উদ্দেশ্যমূলক চলক, এই উদ্দেশ্যমূলক চলকের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার প্রক্রিয়াকে বলা হয় একমাত্রিক কার্যক্রম। এবার আমি মুখ ওপেন করে দিচ্ছি, কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ, এখানে কোশ্চেন থাকলে বলো যে এখানে বুঝতে কোথায় অসুবিধা আছে। আমরা এখনো পুরোটা ব্যাখ্যা জি না করিনি, স্যার। বুঝতে পেরেছো? স্যার না স্যার, এখানে কোনো প্রশ্ন নাই স্যার। কোশ্চেন আছে, যেমন আমি যদি বলি কি যে এখানে যদি x1 আর x2 এর মান বের বুঝতে করতে পারি, অসুবিধা নেই, হঠাৎ x1 আর করে x2 অফ এর হয়ে মান, যায়, এটা কি আমার এখানে প্রবলেম? হ্যাঁ কি বুঝতে পারিনি? হ্যালো, স্যার প্রথম থেকে মাঝখান দিয়ে একটু হঠাৎ করে করে বন্ধ হয়ে যেত, এটা কি আমার এখানে প্রবলেম নাকি সবার হ্যাঁ প্রবলেম বুঝতে পারছি না। সবার কি প্রবলেম হচ্ছে? আমার এখানে জি প্রবলেম না হচ্ছে স্যার, না। আমাদের প্রবলেম হচ্ছে না। স্যার আমার তো প্রবলেম হচ্ছে না।
আচ্ছা, তাহলে ওখানে নেটওয়ার্কের প্রবলেম। এবার বলো, সমস্যা আছে? সমস্যা থাকলে আবার বলবো। জি না স্যার। তাহলে আমরা কার জি না স্যার, সমস্যা নেই। সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে চাই? এই যে উদ্দেশ্যমূলক চলক, পায়ার। যেটাকে আমরা বলছি পাই, পাইয়ের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে চাই, তার জন্য আমাদের কিছু সীমা শর্ত দেয়া আছে। তাহলে এই সীমা শর্তকে কনসিডার করে যখন আমরা এই পাইয়ের মান বের করতে চাই, সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, সেই প্রক্রিয়াকে আমরা বলি একমাত্রিক কার্যক্রম। ওকে, এখন কোশ্চেন হলো, আমরা এই যে আর বা পাই যাই বলি না কেন, এটা আমরা পাই দিয়ে ডিফাইন করব পরে। আমরা বলে নিলাম পাই, এটা আমি সি ডি ই এফ যে কোনো একটা দিয়ে দিতে পারি। তো এখন আমরা বলছি যে এই যে আমাদের যে পাই এর মান, এই সর্বোচ্চ বা সর্বনিম্ন মান, এই সর্বোচ্চ বা সর্বনিম্ন মান যখন আমরা বের করতে চাইবো, তখন সেই প্রক্রিয়াকেই আমরা বলবো আমাদের একমাত্রিক কার্যক্রম। তো এখন তাহলে এখানে আমাদের এই সীমা শর্ত আর অঋণাত্মক শর্ত, এই সবগুলোই আমাদের সীমা দেয়া আছে। যেমন আমি যদি বলি যে এখানে আমাদের তো একটা সীমা দেয়া আছে, গ্রেটার দ্যান ইকুয়াল 0, আমি তো পুরোটাই গ্রেটার দ্যান লেস দ্যান সব মান তো আমি এখানে নিতে পারিনি। তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এটাও একটা সীমা, x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এটাও একটা সীমা। তাহলে এই সীমা শর্তের অধীনে যখন আমরা প্রফিটের, এই যে প্রফিট পাইয়ের বা রেভিনিউ এর, এটা পাইকে আমরা রেভিনিউ হিসাবে দেখাবো এখানে, এই পাইয়ের যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান যখন আমরা বের করার চেষ্টা করব, তখন তাকে বলা হবে একমাত্রিক কার্যক্রম। এখন কোশ্চেন হলো, আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কেন আলোচনা করতে চাই? যেমন ম্যাথমেটিক্সে আমাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান আলোচনা করার সময় আমাদের খুব বেশি, ইকোনমিক্স আমরা ওভাবে দেখিনি, লিনিয়ার প্রোগ্রামিং এ ম্যাথমেটিক্সে অতটা দেখা হয় না। কিন্তু যখন আমরা মাইক্রো ইকোনমিক্স দেখবো, তখন আমাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করা টার্গেট কেন? রত্না বলো, কুইক। স্যার সর্বোচ্চ আর সর্বনিম্ন মান বের করব কারণ আমরা কোনগুলোকে স্যার এখানে সর্বোচ্চ করতে দুইটা চাই? মানে আমাদের কোনগুলোকে সর্বোচ্চ করতে চাই আর কোনগুলোকে সর্বনিম্ন করতে চাই? বলো যে উদ্দেশ্য কি আর কি, যে আমাদের যখন তুমি একজন এন্টারপ্রেনার বা তুমি একজন প্রোডিউসার, তুমি প্রোডিউসার হিসাবে তোমার টার্গেটটা কি, যে তুমি এইগুলোকে সর্বোচ্চ করতে চাও আর এইগুলোকে সর্বনিম্ন করতে চাও? কোনগুলোকে সর্বোচ্চ করতে চাও আর কোনগুলোকে সর্বনিম্ন করতে চাও? দ্রুত বলো। তুমি একজন প্রোডিউসার হলে তোমার মেইন উদ্দেশ্য কি, তোমার মোটিভটা স্যার কি? আমি আমার প্রফিটটা? আমি যদি উৎপাদনকারী হই তাহলে আমি আমার মানে প্রফিট সর্বোচ্চ করতে চাইবো, আর যদি আমার খরচটা সর্বনিম্ন করতে চাইবো। আর রেভিনিউটা কি করতে চাই? ম্যাক্সিমাম করতে চাই। তাহলে এটা যদি আমি জি রেভিনিউ স্যার। অপেক্ষক ধরি, এটা যদি ধরি রেভিনিউ অর্থাৎ আমাদের আয়, তাহলে আমার উদ্দেশ্য হলো এই অপেক্ষকটাকে আমি সর্বোচ্চ করতে চাই। আর যদি এখানে কস্ট দেয়া থাকতো, তাহলে আমার টার্গেট কি থাকতো? এটাকে আমি সর্বনিম্ন করতে চাই। সর্বনিম্ন করা। ঠিক আছে, আর যদি প্রফিট দেয়া থাকে, তাহলে আমি বুঝবো কি এখান থেকে এটাকে আমার সর্বোচ্চ করতে বলা হয়েছে। এটা ভেরি জি সিম্পল স্যার। আমাদের উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যের ভিত্তিতেই আমরা মূলত এখানে আলোচনা করতে চাই। তো এখন আমরা আসি, আমাদের অঙ্ক আমরা পরের ক্লাসে দেখবো। আজকের আমি আর অঙ্ক করলে আমাদের এই 40 মিনিট সময় আমাদের কভার হবে না, এজন্য আমি অঙ্কর পোর্শনটা আজকে নিয়ে আসিনি, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। দেখানোর পরে আমি এখান থেকে এক্সারসাইজ দিয়ে দিব, এক্সারসাইজ গুলো আমাকে পার্সোনালি মেসেঞ্জারে মেইল করে করে পাঠিয়ে দিবে যে এই অঙ্কগুলো এরকম ভাবে সলিউশন হবে। তো এখন আমরা আসি, এটা আমরা 3টা ক্লাস বা 2টো ক্লাস, আজকের একটা দিয়ে 2টো ক্লাসও শেষ করে দিতে পারি, অথবা যদি দেখি যে শেষ হচ্ছে না, তাহলে আরো একটা ক্লাস নিব, সব মিলে 3টা, অর্থাৎ আজকেরটা হওয়ার পরে সর্বোচ্চ 2টো ক্লাস নিব। তো এখন আমরা আসি, তো এখানে দেখলাম যে এই যে আমাদের সীমা শর্ত দেয়া আছে। তো এখানে আমরা দেখছি কি যে x1 একটা স্বাধীন চলক বা x2 একটা স্বাধীন চলক হতে পারে। তো এই x1 আর x2 এর ভিত্তিতে আমরা এই রেভিনিউ এর মানটা পেতে পারি। তো এখন এই x1 x2 কি, এটা লেস দ্যান ইকুয়াল টু 100 কেন, এটা লেস দ্যান ইকুয়াল টু 200 কেন, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কেন, এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কেন, এগুলোর ব্যাখ্যা এখন আমরা একটু দেখে আসি। তো তাহলে এগুলো সব সীমা শর্ত। তাহলে এখন আমরা কার ব্যাখ্যায় আসবো? তাহলে এখন আমরা, আচ্ছা এখানে একটা উদাহরণ দেয়া আছে দেখি। আচ্ছা এখানে এখানে আমরা দেখছি কি, এখানে কোনটাকে কি ধরেছিল, এখানে একটু আমাদের এটা একটু আবার এই চলে আসছে এই পাশে, এই যে এই সংখ্যাটা আবার একটু এখানে নতুন করে চলে আসছে, আমার পিকচার তোলাতে একটু অসুবিধা হচ্ছে। তো এখানে আমরা বলছি কি পাই সমান সমান হলো আমাদের উদ্দেশ্যমূলক অপেক্ষক, যেটাকে আমরা বলি অবজেক্টিভ ফাংশন, উদ্দেশ্যমূলক চলক আমরা বলতে পারি। তারপরে আমরা বলছি যে x1 x2 এগুলো হলো আমাদের চয়েস ভেরিয়েবল, প্রকৃত চলক। এরপরে আমরা বলছি যে এটাকে বলা হয় চয়েস ভেরিয়েবল, x1 আর x2 প্রকৃত চলক বলা হয় এটাকে। আর এখানে আমাদের টার্গেট কি, পাই এর সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মানের জন্য আমাদের x1 আর x2 এর মান নির্ণয় করতে হবে। ভেরি সিম্পল, এটার মান বের করতে গেলে আমাদের অবশ্যই x1 আর x2 এর মান নির্ণয় করতে হবে। তো এরপরে আমরা আসি, এরপরে আমাদের যে সীমা শর্তগুলো আমরা দেখেছিলাম, এখানে সীমা শর্তগুলো কোথায় আছে? এই যে সীমা শর্তগুলো আমাদের দেয়া আছে, এই সীমা শর্তগুলোর ব্যাখ্যা আমরা এখন দেখতে চাই। তো এখন আমরা আসি, যদি আমরা দেখি যে সীমা শর্তের শুরুটা আমাদের কি ছিল, 2x1 যোগ 3x2 লেস দ্যান ইকুয়াল টু 100। তাহলে লেস দ্যান ইকুয়াল টু 100 এর অর্থ কি? যেমন আমি যদি বলি যে x1 আর x2 এর মান বসালে সেটা কি 100 চাইতে বেশি হবে? তোমরা একটু মুখ ওপেন রাখো যে কোনো একজন। হ্যাঁ,
যে কোনো একজন মুখ ওপেন রাখো, তাহলে আমাকেও কন্টিনিউ করতে সুবিধা হবে। রত্না ওপেন রাখো, হ্যাঁ আওয়াল বন্ধ করো, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখন আমরা আসি, তাহলে এখানে আমরা বলছি যে x1 আর x2 এর মান বসালে সেই মানটা কি আমাদের 100 চাইতে বেশি হবে লেফট হ্যান্ডে? লেফট হ্যান্ডে যদি আমি ধরি যে 100 চাইতে বেশি হবে না স্যার, কম হবে। তাহলে 100 চাইতে কম হবে, অথবা কি হতে পারে 100 সমান হতে পারে, কারণ এখানে কি দেয়া আছে লেস দেন হ্যাঁ ইকুয়াল স্যার। টু, লেস দেন ইকুয়াল টু। তাহলে এই পাশের মান x1 আর x2 এর মান বসালে যদি আমাদের 110 আসে, তাহলে কি আমরা যে অবজেক্টিভ ফাংশনটা আমাদের দেয়া আছে, যে আমাদের যে উদ্দেশ্যমূলক যে অপেক্ষকটা দেয়া আছে বা উদ্দেশ্যমূলক চলক যে দেয়া আছে, সেই চলক কি তাহলে আমাদের গ্রহণযোগ্য মান পাবো এখান থেকে আমরা? যদি এখানে আমাদের x1 আর x2 এর এমন কোনো মান আসে যে মানের ভিত্তিতে জি এটা স্যার, গ্রহণযোগ্য একটা মান পাওয়া যেতে পারে এখানে। গ্রহণযোগ্য মান আসবে না, কারণ যদি আমাদের 100 চাইতে বেশি আসে তাহলে সেক্ষেত্রে আসবে না আমাদের স্যার। আসবে না। কারণ গ্রহণযোগ্য মান কেন আসবে না? কারণ আমাদের শর্তই দেয়া আছে এটা 100 এর বেশি হতে পারবে না। কেন 100 এর বেশি হতে জি পারবে না স্যার, সেটা এটা আমরা 100 নিচে হতে পারে, 100 নিচে 100 বা 100 হবে, নিচে নাহলে হবে, 100 সমান হবে, 100 100 উপরে বা হলে 100 হবে না। সমান হবে, কিন্তু 100 চাইতে বেশি হবে না। জি এটা ব্যাখ্যা স্যার, আমরা পরে দিব আর কি, যে কেন এটা 100 এর বেশি হচ্ছে না সেটা বেশি আমাদের হবে না। ব্যাখ্যা পরে আছে। তাহলে অবশ্যই গ্রহণযোগ্য হতে গেলে আমাদের x1 আর x2 এর এমন মান আসতে হবে যে মানের ভিত্তিতে এটা এই পাশের ভ্যালু, লেফট হ্যান্ডের ভ্যালুটা অবশ্যই 100 বা 100 চাইতে কম হতে হবে, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের, আমরা বলছি যে এই মানটা অবশ্যই 100 এর ছোট হতে হবে, 100 সমান, তা নাহলে এটা গ্রহণযোগ্য হবে না, x1 আর x2 এর মান গ্রহণযোগ্য হবে না। তো এবার আমরা যদি দেখি যে তাহলে সিম্পল ব্যাখ্যা কি আছে, আমি সেকেন্ডটা লিখিনি। যদি এখানে 4x1 যোগ 5x2 দেয়া থাকে, তাহলে এই মানটা অবশ্যই কত হতে হবে? এখানে কত দেয়া আছে? লেস দ্যান ইকুয়াল টু 200। তাহলে এই মানটা কত হতে হবে? অবশ্যই 200 বা 200 চাইতে কম হতে হবে। কম হতে হবে। যদি এখানে x1 আর x2 এর ভ্যালু এইখানে বসালে যদি 100 চাইতে বেশি আসে, তাহলে অবশ্যই এখানে বসালেও 200 চাইতে বেশি আসবে। তাহলে সেক্ষেত্রে আমাদের অবজেক্টিভ ফাংশনের যে মানটা আমরা বের করতে চাই সেটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না, বা x1 আর x2 এর ওই ভ্যালুটা গ্রহণযোগ্য হবে না। বোঝা গেছে? তাহলে দুটোর ব্যাখ্যা আমি জি যেহেতু স্যার। একটার এখানে ব্যাখ্যা লিখেছি, আরেকটার ব্যাখ্যা লিখিনি। এবার এখন এই প্রবলেমটা দেখে আমার বোঝার উপায় নেই এটা কি রেভিনিউ চেয়েছে না অন্য কিছু চেয়েছে, কারণ এখানে পাই সাইন দেয়া আছে। তো এখানে ওই অর্থে আমাদের চিন্তা করার দরকার নেই যে এটা আসলে পাই দিয়ে রেভিনিউ দেখানো হয়েছে নাকি রেভিনিউর উচিত ছিল আর লেখা। তো যেহেতু আমরা লিনিয়ার প্রোগ্রামিং দেখছি, তো আমাদের ওই অর্থে এটা বোঝার দরকার নেই। এখন আমি যদি বলি যে এটাকে সর্বোচ্চ করতে হবে নাকি সর্বনিম্ন করতে হবে, কিভাবে আমি বুঝবো শুরুতে? যে কারণ আমি এটা বুঝতে পারছি না এটা রেভিনিউ নাকি কস্ট, তা আমার বোঝার উপায় নেই যে এটা সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে। তো বোঝার উপায় একটা আছে, সেই উপায়টা হলো এই যে সীমা শর্তে যে সাইন দেয়া আছে, এটা লেস দ্যান ইকুয়াল দেয়া আছে, ঠিক জি আছে। স্যার। আমাদের মাথায় আসতে পারে যে বোধহয় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে বোধহয় সর্বোচ্চ হবে, কিন্তু বি ভেরি কেয়ারফুল, যখনই আমাদের এই সাইনটা লেস দ্যান ইকুয়াল টু থাকবে তখন মনে রাখতে হবে এই সমস্যাটা হলো আমাদের সর্বোচ্চকরণের সমস্যা। বোঝা গেছে? তাহলে এখানে রেভিনিউ বা প্রফিট হতে পারে। ক্লিয়ার? ক্লিয়ার? যেমন ক্লিয়ার? নিশা বলো। স্যার হ্যাঁ, আরেকবার বলেন, মানে যেমন স্যার আমি এটা যদি বলি, লেস দেন। এই যে আমাদের যে এই যে অসমতা সাইনটা, অসমতা কেন বলছি? এটা গ্রেটার দেন না, আবার ইকুয়াল টু না, গ্রেটার জি দেন স্যার। ইকুয়াল, ঠিক আছে। তো এই যে জি অসমতা সাইনটা, এই অসমতা সাইনটা কি লেস দেন ইকুয়াল না গ্রেটার দেন ইকুয়াল? স্যার, এটা এটা লেস তো দেন লেস ইকুয়াল। দেন। সবসময় মনে রাখতে হবে, এটা লিখে রাখতে হবে। লেস দেন ইকুয়াল যদি হয় তাহলে মনে রাখতে হবে এটা সর্বোচ্চকরণের সমস্যা। তাহলে এখানে প্রফিট বা রেভিনিউ হতে পারে, অর্থাৎ আমরা টার্গেট হলো প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাই বা রেভিনিউ ম্যাক্সিমাইজ করতে চাই। প্রফিট সর্বোচ্চ করা টার্গেট বা আমাদের আয় সর্বোচ্চ করা টার্গেট। তাহলে লেস দেন সাইন থাকলে আমি বুঝবো কি লেস দেন ইকুয়াল, যে এটা হলো আমাদের কি সর্বোচ্চ। সর্বোচ্চকরণ সমস্যা। তাহলে যদি গ্রেটার দেন ইকুয়াল টু থাকতো, তাহলে স্যার সর্বনিম্ন। তাহলে এখানে আমরা ওই সীমা শর্তের ব্যাখ্যা দিতে চাচ্ছি, সীমা শর্তের ব্যাখ্যা। তাহলে সীমা শর্তের যে অসমতা সাইনটা আছে সেটা দেখে আমরা সমান সমান নাকি লেস দেন আছে এর সঙ্গে বা গ্রেটার দেন আছে, সমান সমান তো আর না। স্যার এজন্য লেস আমরা দেন ইকুয়াল আছে স্যার। সমান সমান বললে আমরা সমতা বলতাম, কিন্তু এটা তো অসমতা, তাই তো, লেস দেন। তো এখন আমরা বলছি যে জি স্যার। তাহলে এখানে আমরা বলছি যে তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু হলে বুঝতে হবে কি এটা সর্বনিম্নকরণ সমস্যা। মনে রাখতে হবে এটা গ্রেটার দেন লেস দেন ইকুয়াল টু হলে সর্বোচ্চকরণ, আর গ্রেটার দেন ইকুয়াল টু যদি সাইন থাকে তাহলে বুঝতে হবে কি এটা সর্বনিম্নকরণের সমস্যা। ওকে, তাহলে জি স্যার। জি স্যার। এখন আমরা একটা সোজা সাপটা একটা এখান থেকে একটা ইকুয়েশন নিয়ে নিয়েছিলাম এরকম, আমরা এক্সাম্পল দেওয়ার জন্য। কিন্তু এই ইকুয়েশন গুলো কিভাবে সেট করতে হয়, কেন এরকম সীমা শর্ত আসে, এবার আমরা একটু দেখে আসি। তো আমরা বলছি কি যে ধরা যাক দুটি দ্রব্য উৎপাদিত হচ্ছে। কোনটা কোনটা দ্রব্য আমরা বলছি? একটা হলো x1 আর একটা কি x2, ঠিক আছে। দুটো দ্রব্য উৎপাদিত হচ্ছে।
এবার আমি বলছি যে আমি বাজারে যে দেখলাম যে X2 এর X1 এর বাজার দাম দেয়া আছে 10 টাকা। তাহলে বাজারে কি আছে? প্রতিযোগিতা আছে। প্রতিযোগিতা অর্থ হলো চাহিদা যোগানের মাধ্যমে X1 এর বাজার দাম আমরা পেয়েছি কত? 10 টাকা। ঠিক আছে, এই যে সে 10 টাকা আমরা পেলাম। আর X2 এর বাজার দাম আমরা কত দেখছি? 20 টাকা দেয়া আছে। তাহলে আমরা বাজার যে দেখলাম যে দুটো দ্রব্য দেয়া আছে, একটা হলো X1 আর একটা হলো X2। এই দুটো দ্রব্য উৎপাদিত হচ্ছে। তো দুটো দ্রব্য যখন একজন উৎপাদনকারী বাজারে নিয়ে গেছে তখন সে দেখছে যে X1 এর বাজার দাম দেখছে সে 10 টাকা, কারণ X1 বাজারে 10 টাকায় বিক্রি হচ্ছে, আর X2 বাজারে বিক্রি হচ্ছে 20 টাকায়। অর্থাৎ চাহিদার যোগান যেখানে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টে আমরা পেয়ে যাই বাজার দাম। কারণ আমরা জানি যে চাহিদার যোগান আমাদের বাজার রিলেটেড অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করে। তো সেখান থেকে আমরা পেলাম এটা হলো 20 টাকা। তো এবার আমরা দেখি, এখন আমরা যদি বলি যে এই যে আমাদের রেভিনিউটা আমরা পেয়েছি, কোথায় রেভিনিউ পেয়েছি? ধরলাম এটা আমাদের রেভিনিউ। রেভিনিউটাকে আমরা পাই দিয়ে লিখলাম। ওকে, এই রেভিনিউটা পেয়েছি। এবার ইয়ে বলো, কে আছে ওখানে? মানসুরা বলো। মানসুরা বলো। জি এখন স্যার। যদি তোমাকে বলা হয় যে তুমি যদি এখান থেকে রেভিনিউ পেতে চাও, কিভাবে রেভিনিউ বের করবে? তুমি একজন উৎপাদনকারী, তুমি বাজারে দুটো দ্রব্য বিক্রি করছো, একটা হলো X1 আর একটা হলো X2। তুমি এখন রেভিনিউ কিভাবে পাবে বলো? স্যার রেভিনিউ, স্যার একটু বলে দেন। কেন বলে দিতে হবে কেন? বুঝতে পারছি না। আমি যদি বলি এখানে কি স্যার দেয়া আমার আছে? তো মনে হয় স্যার যে X1 এর জায়গায় স্যার 10 বসাবো, আর 10 বসাবো যে কেন? X1 এর X2 জায়গায় 10 যেখানে আমি লিখা তো ওখানে 20 বসাবো। কেন 20 তারপর বসাবো? এটা স্যার যোগ বিয়োগ X1 এর তো আমার তো X1 দ্রব্যের দাম দেয়া আছে 10 টাকা। আমার তো বলা নাই X1 সমান সমান 10 একক। X1 আর X2 তে আমি বলেছি দুটো দ্রব্য, আর এই দুটো দ্রব্যের জি দাম দেয়া স্যার। আছে PX1 আর PX2 দেয়া আছে 20। তাহলে আমি যদি বলি PX1 যোগ PX2 বললে আমার রেভিনিউ আসে না? জি স্যার। যেমন আমি যদি বলি X1 দেয়া আছে ধরলাম 50 একক, X1 নিয়ে গেছি আমি বাজারে, তা 50 × 10 করলে 500 টাকা আমি X1 থেকে পাই। আর 30 একক নিয়ে গেছি X2, তাহলে 30 × 60 করলে 20 করলে আমি 600 টাকা পাই। তাহলে 500 আর 600 মিলে আমার রেভিনিউ আসে কত? 1100। X1 থেকে 500 হ্যাঁ আর স্যার। X2 থেকে কত? 600 600। নিয়েছিল, তাহলে 1100। তাহলে জি স্যার। PX1 আর PX2 করলে তাহলে আমি রেভিনিউ সমান বলতে পারি PX1 যোগ PX2 বলতে পারি না? হ্যাঁ স্যার বলতে পারি। অর্থাৎ P1X1 যোগ P2X2 করলে তো আমার রেভিনিউ আসে। তো এখন আমরা যদি রেভিনিউর দিকে তাকাই তাহলে এখন আমরা কি বলতে পারি যে এখানে আমাদের PX1, তাহলে PA কত দেয়া আছে? 10। তাহলে PX1 সমান সমান 10X1 লেখা যায়। X1 এর মান কত আমরা জানি না। রেভিনিউ সমান কি লেখা যায়? আমরা জি প্রফিট স্যার। বা রেভিনিউ এটা পাইও লিখতে পারি আরও লিখতে পারি, আমরা পাই দিয়ে লিখেছি আর কি। তাহলে এখানে কি 10X1 যোগ কত হবে? স্যার 20 কি? স্যার 20x2। তাহলে রেভিনিউ সমান আমরা লিখতে পারি 10X1 যোগ 20X2। এখন যদি আমাকে একটা উদাহরণে বলা হয় যে X1 দেয়া আছে 10 আর X2 দেয়া আছে 20, তাহলে তুমি কিভাবে রেভিনিউ বের করবে? তাই X1 এর মান বসিয়ে দিই। তাহলে 10 × 10 বললে আমার 100 আসে রেভিনিউ X1 থেকে, আর X2 থেকে তাহলে কত আসে? 20 × 20 কত আসে? 400। তাহলে 400 যোগ 100 করলে 500 আসে। যদি এখানে আমার 30 থাকতো তাহলে 300 হতো, আর এখানে যদি 30 থাকতো তাহলে এখানে কত হতো? 300 হতো। তাহলে 300 300 600 আমাদের আয় আসতো। তো X1 আর X2 এর উপরে ডিপেন্ড করে মূলত আমার কি? রেভিনিউ। তো রেভিনিউ বাড়তেও পারে, স্যার কমতেও পারে। এখানে সাইডে যে ফি1 ফি2 যে দামটা এটা কি নিজে থেকে দিবেন? নিজে P1 এর থেকে একটা দাম? এক্সাম্পল হিসাবে ধরে নিয়েছি, সাপোজ। ঠিক আছে, ও আচ্ছা। আমরা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে ধরে নিলাম যদি X1 আর X2 এর আমাদের তো মান বের করতে হবে, কিন্তু আমরা একটা মান নিয়ে দেখলাম যে কিভাবে আমাদের এখানে একটা X2 বাদ পড়ে গেছে। ঠিক আছে, X2 টা আমাদের 20 হয়, X2 টা আমরা 20 ধরেছি, সরি। তো এখানে আমরা বললাম একটা নির্দিষ্ট একটা আমাদের মান নিয়ে আমরা জাস্ট দেখিয়ে দিলাম যে এভাবে রেভিনিউ পাওয়া যায়। আসলে তো আমাদের দেখতে হবে যে এই 500 টাকা সর্বোচ্চ, আমরা তো জানি না যে কততে আমাদের এটা সর্বোচ্চ হবে। তার জন্য আমাদের কিছু কন্ডিশন সেট করে আমাদের ম্যাথ সলভ করতে হয়। তাহলে এখন আমরা বলছি কি এখানে আমাদের আয় সর্বোচ্চ করা হলো ফার্মের উদ্দেশ্য। আমরা এখানে বলে দিয়েছি যে খরচ সর্বনিম্ন করা আমাদের টার্গেট, আবার আমরা সবসময় মুনাফা সর্বোচ্চ করতে চাই, এটা হলো আমাদের উদ্দেশ্য। এবার আমরা আসি, আমরা এই যে ফাংশনটা পেয়ে গেলাম রেভিনিউ সমান সমান 10X1 যোগ 20X2। আমরা কিন্তু এখানে ফাংশনটা তাই লিখেছিলাম, রেভিনিউ সমান সমান 10X1 যোগ 20X2। তাহলে এটা কিভাবে পেলাম আমরা সেটা বুঝে গেছি, PX1 যোগ PX2। ওকে, P1X1 P2X2, কারণ P1 এর দামে তো আর X2 বিক্রি হবে না, X2 বিক্রি হবে P2 অর্থাৎ X2 এর দামে। তাহলে এখন আমরা আসি, আমরা এখন সীমা শর্তগুলো দেখতে চাই। তো এবার দেখো তো সীমা শর্তগুলোর রাইট সাইডে কত কত ভ্যালু আছে? আমরা এখানে কত কত নিয়েছি? রাইট কোন পাশে আওয়াল?
স্যার 100 আর 200। তাহলে এটা আমরা পেয়েছি স্যার রাইট। 100 আর 200। তাহলে 100 আর 200 আমরা পেয়েছি। এখন আমরা বলছি এই সীমা শর্তগুলো আমাদের উপকরণের একটা প্রয়োজন দেখায়। সেটা কি রকম? যেমন আমি x1 আর x2 দ্রব্য উৎপাদন করছি, তো দ্রব্য উৎপাদন করতে আমার প্রয়োজন কি? উপকরণ প্রয়োজন। জি স্যার জি উপকরণ। স্যার। তাহলে উপকরণ হিসাবে আমাদের, আমরা জানি ল্যান্ডার অন্টারপ্রেনারকে আমরা অতভাবে গুরুত্ব দেই না। তা ধরলাম আমাদের এখানে এখানে যেহেতু দুটো দেয়া আছে, তাহলে আমরা দুটো সীমা শর্ত দেয়া আছে না? কটা নিয়েছিলাম আমরা? জি স্যার। দুইটা সীমা শর্ত জি নিয়েছিলাম, দুইটা। এটা দুইটা। অঋণাত্মক শর্ত। তাহলে এই দুটো শর্তের মধ্যে, আর এটা x1 আর x2 কেমন হবে সেটা ব্যাখ্যা দিয়েছে, সেটা আমরা পরে বলবো আবার। তো এই যে আমাদের দুটো শর্ত দেয়া আছে, সেই দুটো শর্তের আমরা বললাম যে x1 আর x2 উৎপাদন করতে যে দুটো শর্তের মধ্যে একটা আমাদের শ্রমের প্রয়োজন দেখায়। ওকে, কি বলেছি? শুরুরটা আমাদের শ্রমের প্রয়োজন দেখায় বা শ্রমের পরিমাণ কত লাগবে সেটা দেখায়। ওকে, জি স্যার। আর দ্বিতীয়টা আমাদের দেখায়, তাহলে শ্রম বললে আর কোনটা বাকি থাকে? আমরা ল্যান্ড আর এন্টারপ্রেনারকে বাদ দিয়ে দিয়েছি, পুঁজি। পুঁজি। তাহলে পুঁজিটাকে আমরা বলছি এই x1 আর x2 উৎপাদন করতে যে আমাদের এই যে দ্বিতীয় সীমা শর্ত সেটা দেখাচ্ছে পুঁজির পরিমাণ কত লাগে। পুঁজির পরিমাণ দেয়া আছে, তাহলে এখানে শ্রমের পরিমাণ দেয়া আছে 100 আর পুঁজির পরিমাণ দেয়া আছে কত? 200। 200। এখন আমি যদি বলি যে রত্ন বলো, আমি যদি বলি যে এখন আমি উৎপাদন করতে চাই, তাহলে আমি সর্বোচ্চ কত একক শ্রম নিতে পারি? সর্বোচ্চ কত একক শ্রম নিব স্যার? কত নিতে স্যার পারি? পুঁজি কত নিতে পারি? নিব স্যার না, 100 নিতে পারি। একক। 100 একক বা স্যার 100 100 চাইতে একক। কম বা 100 চাইতে কম। হ্যাঁ স্যার। তাহলে জি কি স্যার। 100-র বেশি নেওয়া সম্ভব? না না স্যার। স্যার। তাহলে সেজন্য আমরা বলেছি কি এটা লেস দ্যান ইকুয়াল টু 100, কারণ আমাদের কখনোই এর চেয়ে গ্রেটার নেওয়া সম্ভব না। জি জি স্যার। স্যার। বোঝা গেছে? এরপরে আমি যদি বলি তাহলে আমরা পুঁজি কত নিয়েছি? স্যার 200। 200। তাহলে 200 এর চাইতে বেশি পুঁজি কি নেওয়া সম্ভব? না স্যার, আমি কম নেওয়া 200 নিতে সম্ভব। পারি, 200 নিতে পারি, আমি ইকুয়াল টু বলেছি, ইকুয়াল টু, অথবা কি 200 এর চাইতে কম নিতে পারি জি স্যার। উৎপাদনের ক্ষেত্রে, x1 আর x2 দ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে। সেজন্য আমাদের এটা আসছে লেস দ্যান ইকুয়াল, এই যে লেস দ্যান ইকুয়াল। তো এরপরে আমরা আসি, যেমন এখানে আমরা বলছি যে 1 একক x1 দ্রব্যের জন্য শ্রমের প্রয়োজন। তাহলে এখন আমাদের যদি বলি যে এখানে যদি আমাদের দেয়া আছে কত, সাপোজ, আচ্ছা এখানে যদি আমরা বলি তাহলে x1 দেয়া আছে, তাই না? এই যে 2x1, তাহলে 2x1 এর এক্সপ্লেনেশন কি? এটা তো আমাদের শ্রমের প্রয়োজন দেয়া আছে, তাই না? এই যে রাইট হ্যান্ডে জি কি দেয়া স্যার। আছে? কথা না বলে আমার কন্টিনিউ করতে অসুবিধা হবে, জি বা না বুঝলে বলতে হ্যাঁ হবে। স্যার, স্যার এটা শ্রমের তাহলে এখন আমি যদি বলি যে এটা শ্রমের প্রয়োজন দেয়া আছে, তাহলে আমাদের এই দুটো যোগ করলে আমাদের 100 বা 100 চাইতে কম হবে, সেটা আমাদের এখানে বলা আছে। তো এই তাহলে x1টা আমাদের কি দেখাচ্ছে? তাহলে আমি যদি বলি এটা শ্রম যেহেতু দেয়া আছে, তাহলে এখানে x1 দ্রব্য উৎপাদন 1 একক উৎপাদন করতে গেলে শ্রম কতটুকু লাগে সেটা দেয়া আছে, আর এখানে x2 দ্রব্য জি স্যার। উৎপাদন করতে গেলে শ্রম কতটুকু লাগে সেটা দেয়া আছে। তাহলে x1 দ্রব্য উৎপাদন স্যার। করতে গেলে 1 এককের জন্য শ্রম কতটুকু লাগে? এই যে এইটা 2 এইটা একক। 2 একক লাগে। জি স্যার। আর 2 দ্রব্য একক। উৎপাদন করতে গেলে শ্রম লাগে কতটুকু? 3 একক লাগে। 3 3 একক। একক। আমি যদি বলি যে x2 আমাদের আছে 20, তাহলে তখন আমাদের শ্রম কতটুকু লেগেছে x2 উৎপাদন করতে? যে স্যার 60 লেগেছে। আবার এখানে যদি আমি বলি যে আমার এখানে দেয়া আছে 10, x1 দেয়া আছে 10, তাহলে x1 এর 1 এককের জন্য যদি 2 একক শ্রম লাগে, 10 এককের জন্য লেগেছে 20, তাহলে 60 আর 20 করলে এখানে 80 আসে। 80 ইজ লেস দ্যান 100। বুঝা গেছে? জি স্যার। তাহলে এখন হ্যাঁ আমি জি যদি স্যার। বলি এটার ব্যাখ্যা দাও, এই যে এবার আওয়াল ব্যাখ্যা দাও, 4x1 যোগ 5x2 লেস দ্যান ইকুয়াল টু 200 দেয়া আছে, এটার ব্যাখ্যা কি? দ্রুত বলবা, নাইলে বলবা স্যার পারতেছি না। সময় নাই কিন্তু, তাড়াতাড়ি বলো। আওয়ালের খবর নাই। এবার নিশা বলো। আচ্ছা মানসুরা বলো। স্যার এখানে কোনটা 2 নাম্বার 200 যেটা ওইটা বলবো? এই যে এই সীমা শর্তটার ব্যাখ্যা কি হবে? এখানে তো লেস দ্যান ইকুয়াল টু 200 দেয়া আছে, এটার ব্যাখ্যা কি? এক একক স্যার 1 একক। স্যার এখানে মানে যেটা হবে এক ওটা স্যার একক, আমি 200। বলছি 1 একক x1 উৎপাদনের জন্য কোনটার প্রয়োজন? 4 একক, মানে 4 4 একক একক লাগবে কি সেটা লাগে? 4 কি না? লাগবে?
কি লাগবে সেটা? শ্রম লাগবে। কেন, শ্রম তো আগেই শ্রম হয়ে গেছে। লাগবে না শ্রম স্যার, তো এটা না স্যার পুঁজি 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 স্যার পুঁজি পুঁজি লাগবে লাগবে 4 একক, তাহলে 1 এটা একক শ্রম এক সনের জন্য স্যার। 2 একক শ্রম লেগেছিল, কিন্তু পুঁজি লাগছে কত? জি 4 স্যার, একক। 4 4 একক একক। তাহলে যদি 10 একক বলি তাহলে 40 একক লাগে। আর এখানে কি দেয়া 40 আছে? একক 1 একক x2 প্রোডাকশনের জন্য, 1 এটা কিন্তু একক x1। x2 এর জন্য আগে 3 একক শ্রম ছিল, এখন আমরা দেখছি কত, x2 এর জন্য পুঁজি কত? এখন স্যার x2 পুঁজির জন্য 5 একক 5 একক পুঁজি লাগে। 1 এককের জন্য x1 উৎপাদন করতে গেলে, অর্থাৎ আমি যদি বলি একটা মোবাইল ফোন তৈরি করতে গেলে 5টা পুঁজির দরকার হয়, 5টা জায়গায় ঘুরে 5 রকম পুঁজির দরকার হয়, হতে পারে, অথবা 5 ইউনিট পুঁজির দরকার হয়, তাও হতে পারে, ঠিক আছে। কিন্তু আমি যদি বলি 10টা যদি আমি তৈরি করতে চাই তাহলে আমার 50টা পুঁজি দ্রব্য প্রয়োজন হয়, ঠিক আছে। অর্থাৎ আমি যেমন ধরি যে ধান উৎপাদন করতে গেলে আমার 10 কেজি ধান ভাঙাতে যে পরিমাণ মেশিনারি গুড লাগে, 20 কেজি ধান ভাঙাতে গেলে আমার আরেকটা হয়তো মেশিনারি গুড সেট আপ করা লাগে, বোঝা গেছে, ক্যাপিটাল গুড প্রয়োজন হয়। ওকে, তাহলে এটা আমাদের ওই একের ভিত্তিতে কত আর বাদ বাকি টোটালের ভিত্তিতে কত আসে, x1 আর x2 এর মান পেয়ে গেলে আমরা টোটালের ভিত্তিতে পেয়ে যাব। তো সেটাই আমরা ব্যাখ্যা দিয়েছি এখানে, 1 একক x1 উৎপাদনের জন্য এত শ্রম প্রয়োজন। তাহলে সেটাকে আমরা লিখতে পারি, যদি 1 এককের জন্য আমাদের 2 একক লাগে তাহলে আমরা 2x1 লিখতে পারি, আর যদি 2 এককের জন্য 3 একক শ্রম লাগে তাহলে আমরা 3x2 লিখতে পারি। এইভাবে আমরা ওইগুলো সেট করেছি আর কি, ঠিক আছে। তো এরপরে আমরা কি পেলাম তাহলে? তাহলে আমাদের দুটো সীমা শর্ত আমরা পেয়ে গেলাম। একটাকে আমরা পেলাম কত, 2x1 যোগ 3x2 লেস দ্যান ইকুয়াল টু 100, আর 4x1 যোগ 5x2 লেস দ্যান ইকুয়াল টু 200, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা বলছি যে এই যে x1 এর ভ্যালু, এই x1 এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে, যেটাকে আমরা বলি অঋণাত্মক শর্ত। আমি কি বলেছি ধনাত্মক শর্ত? অঋণাত্মক অর্থ কি ধনাত্মক? অঋণাত্মক অর্থ কি ধনাত্মক? না স্যার, তাহলে অঋণাত্মক অর্থ কি? এখানে মাইনাস নেই, কিন্তু শূন্য ধনাত্মক না, মাইনাস নাই, শূন্য ধনাত্মক না, ঋণাত্মক না। তাহলে ঋণাত্মক গ্রেটার না। দ্যান ইকুয়াল টু 0 বললে তো আমি ধনাত্মক শর্ত বলতে পারি না, এটা কিন্তু অঋণাত্মক শর্ত। এটা 0 হতে পারে x1, আবার 0 চাইতে কি হতে পারে, বেশি হতে পারে। তো x1 এর এই শর্তটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 কেন? ইয়ে বলো, রত্না বলো। স্যার x1 গ্রেটার দ্যান সাইড এর মানটা 0 থেকে বড় হবে, সেজন্য। কেন বড় হবে? কেন বড় হবে ব্যাখ্যা দাও। আমি যে দ্রব্য উৎপাদন করতে চাই x1, সেই দ্রব্য কি উৎপাদন মাইনাস হয়? আমি যদি বলি আমি -10টা কলম উৎপাদন করেছি, ইজ দিস পসিবল? না স্যার। তাহলে এটা অবশ্যই কি হবে, আমি একটা উৎপাদন করিনি x1, ফাইন, 0 হতে পারে। আবার আমি একটা উৎপাদন করেছি, 0 চাইতে বেশি হতে পারে, কিন্তু কি হবে না, মাইনাস হবে না, বোঝা গেছে? মাইনাস হবে না। বোঝা গেছে? এইজন্য এটাকে আমরা বলছি জি স্যার, x1 বুঝতে গ্রেটার দ্যান পারছি। ইকুয়াল টু 0, x2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার আমরা আসি, জি স্যার। আমাদের আর 10 মিনিট সময় আছে, এখন তো ঝামেলা হতে পারে, দেখা যাক। সে কালকের আমাদের কেটে যায়নি, আজকে দেখি কি অবস্থা হয়। তো এবার আমরা আসি, এখন আমরা এই সীমা শর্তগুলোর ব্যাখ্যা করলাম, তাহলে আমাদের মোটামুটি এই যে আমাদের কনসেপ্টটা আছে কিভাবে আমরা একটা প্রবলেম পেয়ে থাকি আর কি, একটা এটাকে বলা হয় প্রাইমাল প্রবলেম, কোশ্চেনে যেটা দেয়া থাকে, এইটা কোশ্চেনে দেয়া থাকবে এভাবে, এভাবে ছাড়াও এটার অন্য একটা প্রসেস আছে, সেই প্রসেসে আমি কোশ্চেনের আনসার করতে দিব আর কি, সেই কোশ্চেনটা আমি সেভাবে সেট করব। তো এইরকম আমাদের একটা কোশ্চেন দেয়া থাকে, সচরাচর শুরুতেই আমাদের বলতে পারে যে এটাই সমাধান করে দেখাও, অথবা এর আরেকটা প্রসেসে সমাধান করতে বলতে পারে। তো সেই প্রসেসটার আর এই দুটো প্রসেসের মধ্যে ডিফারেন্স কি, এখন সেটাই হলো আমাদের টার্গেট। তো এই যে কোশ্চেনে যে সমস্যাটা দেয়া থাকে সেটাকে বলা হয় প্রাইমাল প্রবলেম। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা শেষ 2 বছরের কোশ্চেন যদি তাকাই তাহলে দেখা যাবে কি, যে আমাদের কোশ্চেনে বলেছে এটা দ্বৈতকরণ করে সমাধান করো। তাহলে দ্বৈতকরণ করে যখন আমাদের সমাধান করতে বলে তখন কিন্তু আর এটা সমাধানের দিকে তাকালে হবে না, তখন কিন্তু আমাদের পুরো থিওরিটা উল্টে যাবে। তো সেই উল্টে যাবে, কিভাবে উল্টে যায় সেটা আমরা এখন ব্যাখ্যা করতে চাই। সেই ব্যাখ্যার জন্য আমাদের দুটো কনসেপ্ট আসবে, একটাকে আমরা বলবো প্রাথমিক সমস্যা, আরেকটাকে আমরা বলবো দ্বৈত সমস্যা। তো প্রাথমিক সমস্যাকে আমরা ইংরেজিতে বলি প্রাইমাল প্রবলেম, আর ডুয়াল প্রবলেম যেটা, সেটাকে আমরা বলি দ্বৈত সমস্যা। তো এখন আমাদের আলোচনার বিষয় এই যে আমাদের কোশ্চেনে যেটা দেয়া আছে আমাদের কি শুধু সেটাই আনসার করতে হবে, নাকি এটাকে আমাদের ডুয়াল প্রবলেমে কনভার্ট করে আনসার করতে হবে। তো আমরা যদি বলি যে প্রাইমাল সমস্যা কোনটা, প্রাইমাল প্রবলেম হলো কোশ্চেনে যে সমস্যা দেয়া থাকবে একেবারে ডাইরেক্ট আমাদের সামনে যে সমস্যাটা আছে সেটাকে আমরা বলি প্রাথমিক সমস্যা। তো এর আগে যে আমরা যে কোশ্চেনটা দেখেছি সেটা হলো আমাদের প্রাইমারি প্রবলেম, অর্থাৎ আমাদের শুরুতে কোশ্চেন এটাই দেয়া আছে, তো এটাই হলো আমাদের প্রাইমাল প্রবলেম। তো প্রাইমাল প্রবলেম দেখে আমাকে সর্বোচ্চ বা সর্বনিম্নকরণ বলতে হতে পারে, সেক্ষেত্রে আমি এই লেস দ্যান বা গ্রেটার দ্যান সাইন দেখলেই বুঝতে পারবো। লেস দ্যান ইকুয়াল টু থাকলে বুঝবো যে এটা সর্বোচ্চকরণ সমস্যা, আর গ্রেটার দ্যান ইকুয়াল টু থাকলে বুঝবো কি এটা আমাদের সর্বনিম্নকরণ সমস্যা। তো এটা আমরা জানি, এটা আমরা বলছি বিপরীত সত্য, অর্থাৎ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে এটা আমাদের সর্বনিম্নকরণ সমস্যা হবে।
তো প্রাথমিক সমস্যা আমরা বুঝতে পারলাম যে আমাদের সামনে যে সমস্যাটা দেয়া আছে, সরাসরি যে সমস্যা, সেটা থেকে আমাদের যে সলিউশন আমরা বের করতে বলা হয় সেটা হলো আমাদের প্রাথমিক সমস্যার সমাধান। এখন আমরা যদি বলি দ্বৈত সমস্যা, তো দ্বৈত সমস্যা হলো কি যে আমাদের কোশ্চেনে যে সমস্যাটা দেয়া আছে সেই সমস্যার উল্টো সমাধানটা আমাদের কাছে চাওয়া হয়। অর্থাৎ কোশ্চেনে যে সমস্যা দেয়া থাকবে সেই সমস্যা যদি কোশ্চেনে দেয়া থাকে আমাদের ম্যাক্সিমাইজেশন বের করতে বলা হয়েছে, তাহলে যখন আমরা ডুয়াল প্রবলেম সলভ করব তখন আমাদের মিনিমাইজেশন আসবে। আবার যদি কোশ্চেনে দেয়া থাকে মিনিমাইজেশন অর্থাৎ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তখন আমাদের সমস্যা হবে ম্যাক্সিমাইজেশন ডুয়াল প্রবলেমে যে। অর্থাৎ যদি আমাদের কোশ্চেনে দেয়া থাকে সর্বোচ্চকরণ সমস্যা, তাহলে সেটাকে দ্বৈত সমস্যায় রূপান্তর করতে গেলে আমাদের সেটাকে সর্বনিম্নকরণ করতে হবে। এবং যদি সর্বনিম্নকরণ সমস্যা থাকে কোশ্চেনে, তাহলে সেটার যে আমাদের কনভার্ট করে সর্বোচ্চকরণ করা হয় সেটাকে বলা হয় দ্বৈত সমস্যা। তাহলে আমি কি বলছি, ম্যাক্সিমাম থাকলে এর ডুয়াল প্রবলেম হলো মিনিমাম, আর মিনিমাম থাকলে এর ডুয়াল প্রবলেম হলো ম্যাক্সিমাম। মাথায় রাখতে হবে, ম্যাক্সিমাম থাকলে তার ডুয়াল প্রবলেম হবে মিনিমাম, অর্থাৎ কোশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে আনসার করলে চলবে না, আমাকে বুঝতে হবে যেটা মিনিমাম আছে নাকি ম্যাক্সিমাম আছে। যদি ম্যাক্সিমাম থাকে ডুয়াল প্রবলেম হলো আমাকে মিনিমামে কনভার্ট করতে হবে, আর মিনিমাম থাকলে ডুয়াল প্রবলেম হলো আমাকে ম্যাক্সিমামে কনভার্ট করতে হবে। তো এখন আমরা আসি, আমাদের ধরলাম এরকম একটা প্রবলেম দেয়া আছে, আমরা প্রবলেমটা আমাদের ইন্টেনশনালি আমরা আরেকটা যোগ করে নিয়েছি, এটা একটা উদ্দেশ্য আমাদের এখানে আছে। তো আমরা ধরলাম রেভিনিউ সমান সমান দেয়া আছে 10x1 যোগ 20x2, এখানে 2x1 যোগ 3x2 দেয়া আছে 100, ল্যান্ড, লেবার ক্যাপিটাল এরকম হতে পারে, লেবার ক্যাপিটাল এন্টারপ্রেনার এরকম হতে পারে। তো 2x1 যোগ 3x2 লেস দ্যান ইকুয়াল টু 100 দেয়া আছে, এটা দেয়া আছে 200, এটা দেয়া আছে আমাদের 300, x1 x2 x3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 দেয়া আছে। এখন এই প্রবলেমটা কি প্রাইমাল প্রবলেম নাকি ডুয়াল প্রবলেম? কুইক স্যার প্রাইমাল প্রবলেম। তাহলে এই প্রাইমাল প্রবলেমকে যদি আমাদের কোশ্চেনে থাকে দ্বৈতকরণ সমস্যায় চিহ্নিত করে তারপরে সমাধান করো, তখন কি হবে? তখন আমাদের ডুয়াল প্রবলেমে কিভাবে কনভার্ট করতে হবে সেটা আগে আমরা দেখে নেই। ডুয়াল প্রবলেম কিন্তু কোশ্চেনে দেয়া থাকবে না, সেটা আমাদের কনভার্ট করতে হবে। তো এখন ডুয়াল প্রবলেমে কনভার্ট করার জন্য আমাদের কয়েকটা প্রসেস আছে। প্রসেসগুলো কি কি? ডুয়াল প্রবলেমের উদ্দেশ্যমূলক অপেক্ষক আমাদের নির্ণয় করতে হবে। এইখানকার যা যা কিছু আছে এখন কিন্তু আর এভাবে থাকবে না, এটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তাহলে যখন আমাদের অবজেক্টিভ ফাংশন আগে ছিল পাই, এখনকার অবজেক্টিভ ফাংশন আর আগের মতো থাকবে না, সীমা শর্তগুলো আর আগের মতো থাকবে না। তো এই অবজেক্টিভ ফাংশন আর সীমা শর্তগুলো কিভাবে পরিবর্তিত হবে সেটা আমরা এখন দেখতে চাই। তো আমরা এখানে পাই এর জায়গায় আমরা যে কোনো একটা সংখ্যা দিতে পারি, কিন্তু যেহেতু পাই আছে আমরা পাই স্টার লিখলাম। তাহলে শুরুতে আমাদের ডুয়াল প্রবলেমের ক্ষেত্রে অবজেক্টিভ ফাংশনটা আমরা পাই স্টার লিখলাম। ওকে, এবার পাই স্টার লেখার ফলে পাই স্টারের পরে এখন আমাদের কি লাগে? অবজেক্টিভ ফাংশনের আমাদের চয়েস ভেরিয়েবল গুলো লাগে, কারণ আমরা ডিফাইন করতে চাই ভেরিয়েবল গুলো কি কি। তাহলে এখানে আমরা ভেরিয়েবল গুলো কি নিয়েছি? y1 y2 y3, কিন্তু এই y1 y2 y3 কিসের ভিত্তিতে আসবে এখন আমরা দেখি। তাহলে ডুয়াল প্রবলেমের চয়েস ভেরিয়েবলের সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? চয়েস ভেরিয়েবল এখানে কয়টা আসছে? কয়টা আসছে? তিনটা। y1 y2 আর চয়েস ভেরিয়েবল সবসময় ডান পাশে থাকে। y1 এগুলো স্বাধীন চলক, y1 y2 আর y3, কিন্তু আমাদের এখানে কয়টা আছে? চয়েস ভেরিয়েবল এগুলো কি আমরা নিব স্যার? না 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 না, ইচ্ছা মতো নেওয়া যাবে না, এটা কিভাবে নিতে হবে আমি বলছি। এখানে কয়টা নিয়েছি আমরা? স্যার দুইটা, x1 x2 দুইটা, কিন্তু আমাদের এখানে যে কেন তিনটা হলো দেখে আসি। তাহলে কিসের ভিত্তিতে আমরা চয়েস ভেরিয়েবল গুলো নিব? তাহলে ডুয়াল প্রবলেমে চয়েস ভেরিয়েবলের সংখ্যা কিভাবে নির্ণয় করতে হবে? তার জন্য আমাদের দেখতে হবে যে আমাদের সীমা শর্ত কতগুলো আছে। তাহলে এখানে সীমা শর্ত কয়টা আছে? স্যার চারটা। এই কোথায় চারটা? তিনটা। এটা অঋণাত্মকটাকে আমরা বলে তিনটা। এই তিনটা সীমা শর্ত, এটা হলো অঋণাত্মক শর্ত, এটাও সীমা শর্তের মধ্যে পড়ে, কিন্তু এগুলো x1 x2 আর x3 এর জাস্ট কেমন ভ্যালু হবে সেটা। তাহলে এখন আমরা বলছি কি এটা হলো আমাদের সীমা শর্ত তিনটা। তাহলে চয়েস ভেরিয়েবলের সংখ্যা কত কিসের উপরে ডিপেন্ড করবে? এই যে সীমা শর্ত কত আছে তার উপরে ডিপেন্ড করবে। তাহলে সীমা শর্ত আছে আমাদের কত কত? একটা, দুইটা, তিনটা। চয়েস ভেরিয়েবল কয়টা হবে? তিনটা হবে। এই যে একটা, দুইটা, তিনটা চয়েস ভেরিয়েবল সেট করে ফেললাম। তাহলে এখন চয়েস ভেরিয়েবল সেট করার পরে এখন টার্গেট কি? এখন কোনটা দরকার? এর সামনে কি দরকার এখন? স্যার মান দরকার। সহগ। জি স্যার, সহগ। এর সামনে সহগগুলো তাহলে কিভাবে পাবো? 3 নম্বরে আসি। ডুয়াল প্রবলেমের চয়েস ভেরিয়েবলের সহগ হবে প্রাইমাল প্রবলেমের সীমা শর্তের অসমতা চিহ্নের ডান দিকের স্থির সংখ্যা। তাহলে সীমা শর্তের অসমতা চিহ্ন কোনটা? এই যে এগুলো ডান দিকের স্থির সংখ্যা কত কত আছে? 100 200 300। তাহলে এখন আমরা বসাই দেই 100 200 300। এই যে আমরা বসাই দিলাম 100 y1 200 y2 300 y3। তাহলে এই উদ্দেশ্যমূলক অপেক্ষক আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি সেট করতে হবে? সীমা শর্ত সেট করতে হবে। জি। তাহলে সীমা শর্তের নিয়ম হলো, যদি আমাদের কি বলেছিলাম সীমা শর্তে যদি আমাদের ম্যাক্সিমাইজেশন থাকে কি হবে?
মিনিমাইজেশন হবে, মিনিমাইজেশন হবে, তাহলে তখন কি সাইন ঠিক থাকবে নাকি সাইন চেঞ্জ হয়ে যাবে? স্যার তার চেঞ্জ চেঞ্জ হবে। হয়ে যাবে। তাহলে এবার আমরা আসি দেখি আমাদের সীমা শর্তে কিভাবে হবে। তাহলে এখন আমরা আসি কত পর্যন্ত ছিলাম, আমাদের এই পর্যন্ত ছিলাম উদ্দেশ্যমূলক অপেক্ষক। তাহলে প্রবলেমের চয়েস ভেরিয়েবলের আচ্ছা, তাহলে ডুয়াল প্রবলেমের সীমা শর্তের সংখ্যা হবে প্রাইমাল প্রবলেমের চয়েস ভেরিয়েবলের সংখ্যার উপরে। চয়েস ভেরিয়েবল কয়টা আছে? স্যার 3টা। তাই প্রাইমাল প্রবলেমের চয়েস ভেরিয়েবল কয়টা আছে? 3টা। x1 আর ও x2। স্যার 2টা স্যার। আমি কি বলেছি নাকি সীমা স্যার শর্ত? 2টা। ও চয়েস 2টা ভেরিয়েবল 2টা। আছে 2টা, x1 আর x2। ও স্যার ও সরি সরি সরি, এখানে জি একটু ভুল হয়েছে, এটা x3 হবে না, x3 হবে না, এখানে তো x3 নাই। জি ঠিক জি আছে, স্যার। x3 হবে না, এটা একটু কেটে দিতে হবে। তো এখানে আমাদের দুটো আছে, একটা হলো x1 আর একটা হলো x2। তাহলে আমাদের সীমা শর্ত কয়টা হবে? সীমা শর্ত স্যার 3টা। দুটো হবে, দুটো দুটো। দুটো। চয়েস ভেরিয়েবলের সংখ্যার উপরে ডিপেন্ড করবে সীমা শর্ত। তাহলে চয়েস ভেরিয়েবল দেওয়া আছে 2টা, তাহলে সীমা শর্ত হবে 2টা। তাহলে এবার সীমা শর্তে আসি। তাহলে এবার আমরা দেখি, তাহলে এবার সীমা শর্তের সাইনটা কেমন হবে সেটা আমরা আসি। সীমা শর্তের সাইন আমাদের এখানে দেওয়া আছে লেস দ্যান ইকুয়াল, তাহলে সাইনটা কেমন হবে? গ্রেটার দ্যান ইকুয়াল। 2টা কি হবে সেটা আমরা সেট করছি। তাহলে এখানে আমাদের লেস দ্যান দেওয়া আছে, সাইনটা এখানে হবে কি গ্রেটার দ্যান ইকুয়াল, এই যে গ্রেটার দ্যান ইকুয়াল। ঠিক আছে, এরপরে আমরা আসি ডুয়াল প্রবলেমের সীমা শর্তের অসমতা চিহ্নের ডান দিকে কি বসবে? ডান দিকে কি বসবে? ডান দিকে বসবে চয়েস ভেরিয়েবলের সহগ। এই যে ডান দিকে বসবে চয়েস ভেরিয়েবলের সহগ কত কত ছিল? 10x1 যোগ 20x2, 10 আর 20। তাহলে আগে ডান দিকের মানগুলো বসিয়ে দেই। এই যে ডান দিকে আমরা কত কত পেলাম? 10 আর 20 পেলাম। এবার অসমতায় আসি। তাহলে এবার দেখি, তাহলে 10 আর 20 কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে 10 আর 20 পেয়ে যাওয়ার পরে এই যে আমাদের কোথায় গেল? এই যে এখানে কিন্তু 10 আর 20 আমরা পেয়ে গেছি, তাই তো? সীমা শর্তের দুটো 10 আর 20 আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা আসি, এরপরে যে দুটো সীমা শর্ত, সেই দুটো সীমা শর্তের মানগুলো কিভাবে বসবে। তাহলে মানগুলো বসার জন্য কি করতে হবে দেখি। ডুয়াল প্রবলেমের সীমা শর্তের অসমতা চিহ্নের বাম দিকে চয়েস ভেরিয়েবলের সহগ নির্ধারণের জন্য প্রাইমাল প্রবলেমের সীমা শর্তের অসমতা চিহ্নের বাম দিকের সহগগুলো ম্যাট্রিক্সে রূপ দিতে হবে। তো আমরা দেখি বাম দিকের সহগগুলো কত কত আছে। এবার বলো সহগ কত কত আছে? 2 4 6 আর 6 3 5 7। 7। তাহলে 2 4 6 এক পাশে লিখলাম, 3 5 7 এক পাশে লিখলাম, ম্যাট্রিক্সে রূপ দিলাম। এই যে 2 4 6 3 5 7, এটা কার কার মান? ও এটা x2 হবে, ঠিক আছে, সরি, এটা x1, এটা হবে x2, জি ঠিক স্যার। আছে, x2। হ্যাঁ স্যার। 3 5 7। এবার দেখি আমরা কিভাবে বসাবো। এবার প্রথম সীমা শর্তের প্রথম কলামের স্থির সংখ্যাগুলো বসবে। প্রথম সীমা শর্তের প্রথম কলামের স্থির সংখ্যা, প্রথম কলামের স্থির সংখ্যা কত কত দেয়া আছে? 2 4 6। 2 4 6। আর ভেরিয়েবল কি কি ছিল? y1 y2 y3। তাহলে হবে 2 4 6 গ্রেটার দ্যান ইকুয়াল টু, আগে লেস দ্যান ইকুয়াল টু ছিল, এখন হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 10। ওকে, স্যার 0 এটা। হ্যাঁ 0 না 10 10 10 10 কোত্থেকে আসলো? আমরা তো বলেই দিয়েছি যে সীমা শর্তের বাম দিকে বসবে, ডান দিকে বসবে। এই যে এই না না 10টা, স্যার ঠিক আছে 10 না, বুঝ ওই যে 1টা একটু স্পষ্ট দেখা এটা যাচ্ছে 10 না, তো 10 আমি ভাবছি এটা 10, এটা হলো কত? 20 বসবে। পরেরটায় কত বসবে? জি 20। 20। তাহলে এর পরেরটায় আমরা আসি, এটা কিন্তু বাসায় প্র্যাকটিস না করলে সব উলটপালট হয়ে যাবে। এরপরে আমরা আসি, এটা হলো কত আছে? এবার y1 y2 y3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 20। তাহলে এখন কত বসবে? পরের কলামেরটা বসবে 3y1 জি স্যার 3 5 7 5y2 7y3 7y2 3y1 5y2 7y3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 20। এবার তাহলে ডুয়াল প্রবলেমটা আমরা কত কত পেয়েছি দেখি। শুরুতে আমাদের অবজেক্টিভ ফাংশন কত পেয়েছিলাম? 100 y1 200 100 y1 200 y2 300 y3, সেটা আমরা লিখলাম 100 y1 200 y2 300 y3। আর এখান থেকে আমরা সীমা শর্ত পেয়েছি দুটো, চয়েস ভেরিয়েবলের সংখ্যার উপরে ডিপেন্ড করবে। 2y1 4y2 6y3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 10, আর 3y1 5y2 7y3 গ্রেটার দ্যান ইকুয়াল টু 20। ওকে, আর y1 y2 y3 এটা অবশ্যই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমি বলি যে যেমন ধরো এমন একটা মান দেয়া আছে, যেমন ধরো তোমার এই মানটা নাই, যে কোনো একটা জায়গায় একটা মান নেই, তখন কি করবে তুমি? এই যে ধরো এখানে আমাদের এই x2 টা নেই, এই যে ধরো 5x2 টা নেই, তখন কি হবে? তখন হয়ে যাবে কি 307, এটা 5 টা থাকবে না, 0 হয়ে যাবে, তখন ওটা নেই। তাহলে এটা কত বসাবো? 0 বসাবো। আর যদি শুধু এটা এমন হতো যে শুধু x2 দেয়া আছে, সরি তাহলে শুধু x2 ই হতো স্যার। কেন x2 কেন হবে? 1 হবে, এর সামনে 1 আছে না? জি তাহলে এখানে কত বসবে? এখানে হবে 5 এর জায়গায় কত হবে? 1। 1। ঠিক আছে,
তাহলে আজকের এই হ্যাঁ পর্যন্ত, বলছি ধন্যবাদ। কিছু না থাকলে আপনার স্যার 0 হবে, আর যদি যদি ওখানে x2 না থাকতো, যেহেতু হ্যাঁ আমাদের না থাকতো অবজেক্টিভ তাহলে ফাংশন থেকে আমরা বুঝতেই পারছি যে এটা থাকবে, কিন্তু যদি না থাকে কোনোভাবে, এমন কোনো মান যদি আমরা জি পেয়ে থাকি যে ওখানে ওটা নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের ওটা হয়ে যাবে কত? 0। 0। সচরাচর থাকে আর কি, কিন্তু সচরাচর ওইটা বেশিরভাগ ক্ষেত্রেই থাকে। তো এরপরে নিজেরা এটাকে একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে তারপরে আমাকে জানাতে হবে যে এই জায়গায় প্রবলেম ফেস করছি। এর পরের ক্লাস থেকে আমরা অঙ্ক করব, কারণ এখান থেকে আমাদের অঙ্ক আসবে, ঠিক আছে? 10 মার্কের একটা অঙ্ক আসবে। আচ্ছা স্যার। আমাদের হকিং সাইমন কন্ডিশন আমরা বলেছিলাম, তারপরে আমরা বলেছিলাম যে ইনপুট আউটপুট মডেলের অঙ্ক আমরা দেখিয়েছি, তারপরে আমরা এই যে এটা দেখালাম, এখান থেকে কিন্তু অঙ্ক কোশ্চেন অবশ্যই আসবে। এবং এই যে আমাদের কোর্স শেষ হওয়ার পরে পেছনের দিকে কোশ্চেনের দিকে তাকাতে হবে। আর লিমন স্যার কতদূর পড়িয়েছিলেন ফার্স্ট চ্যাপ্টার সেটা তো আমি জানতাম না। তো আমাদের থার্ড চ্যাপ্টারে হয়তো আরো কিছু ডিসকাশন দরকার আছে। তো যদি সেটা হয়, আমি ইউটিউব ভিডিও যেটা আছে আমি ইউটিউব ভিডিও দিয়ে দেবো, সেখান থেকে হয়তো অসুবিধা হবে না। ঠিক আছে, ক্লাস না নিতে পারলো আমি যদি আরো কিছু প্রয়োজন হয় সেখান থেকে আমি ইউটিউব ভিডিওর উপরে আরো কিছু লেকচার আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওটা দেখলে আশা করি যে অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা তো স্যার। এরপরে আর আমাদের এই কোর্স শেষ হওয়ার পরে যদি জি পুরো স্যার। চ্যাপ্টারটা আর কোশ্চেন গুলো পেছন থেকে পড়তে হবে, নাহলে কিন্তু মাইক্রো ইকোনমিক্সে ফেল করার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমার স্যার। এই জুমে দেখছি জি যে স্যার। আমি অনেকক্ষণ ক্লাস নিতে পারছি, এর কারণটা আমি বুঝতে পারছি না। তো 40 মিনিটে কেটে যায়, কিন্তু আমাদের এখন দেখছি যে প্রায় 45 মিনিট ক্লাস হয়ে গেছে। তা ঠিক আছে, তাহলে ওকে, থ্যাংক ইউ সবাইকে।